স্বাগত, দেখছেন দিনের প্রধান খবর আর সংবাদপত্র পর্যালোচনা নিয়ে আয়োজন বাংলাদেশ এখন। আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। আমার সাথে কথা বলতে স্টুডিওতে আছেন কবি, গল্পকার ও রাজনৈতিক বিশ্লেষক মুজতবা আহমেদ মোর্শেদ, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তাজুল ইসলাম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমি মূলত গতকালকে যে খবরগুলো সারাদিন ধরে আলোচনায় ছিল এবং গত কয়েকদিন ধরেই আলোচনায় ছিল, আজকে পত্রিকায় এসেছে কিছু কিছু, সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে এক নজরে আমি একটু দেখে আসবো কি কি খবর মূলত আলোচনায় ছিল। বিচারক অপসারণের ক্ষমতা সংসদে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধন বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এই বিলের বিরোধিতায় বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল এবং পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠানোর আহ্বানের মধ্যেই সোমবার রাষ্ট্রপতি তাতে সই করেন। সংবিধানের ষোড়শ সংবিধানের প্রতিবাদে সারা দেশে ২০ দলীয় জোটের ডাকা হরতালে বিচ্ছিন্ন কিছু সহিংসতা হয়েছে। কর্মসূচি শেষে জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়ার দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই হরতাল সমর্থন করেছেন এবং শান্তিপূর্ণভাবে হরতাল পালন করেছেন। সেই জন্য ২০ দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সময় বাড়ানো ও আদালত বদলের আবেদন নাকচ করে সাক্ষ্য নেওয়া শুরু করেছে আদালত। আগামী ১৩ই অক্টোবর আবার হবে সাক্ষ্য গ্রহণ। আমরা বলেছি মামলাটাকে দীর্ঘায়িত করার জন্য একটা প্রক্রিয়া, বারবার এই সমস্ত প্রক্রিয়ায় তারা সময় নষ্ট করছেন। গত ৫ বছর ধরে আমরা মামলার কার্যক্রম শুরু করতে চাই, নতুন কোনো গ্রাউন্ড নেই, সে কারণে ওর নাম কিন্তু সেটাও নামঞ্জুর হয়েছে। পরবর্তীতে তারা যে কটা দরখাস্ত দিয়েছেন, ৪ থেকে ৫টি দরখাস্ত দিয়েছেন, হ্যাঁ, দরখাস্ত নামঞ্জুর হওয়ার পর মাননীয় আদালত সাক্ষ্য গ্রহণ শুরু করেছেন। আইন মতে আরেকটি আবেদন করলাম যে এই বিচার আমরা অন্য বিচারিক আদালতে স্থানান্তর করব। সেই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আপনি আমাদেরকে দয়া করে সময় মঞ্জুর করবেন। বিজ্ঞ আদালত আমাদের সেই আবেদন অগ্রাহ্য করে সাক্ষীকে নির্দেশ করেন আদালতে সাক্ষ্য শুরু করার জন্য, এবং একরকম বলতে গেল প্রসিকিউশনের জোর শক্তির কাছে অসহায় আদালতকে আমরা দেখেছি। সেই সাক্ষীকে আজকে বিজ্ঞ আদালত শুরু করেছেন। অবশেষে আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলো আলোচিত সচিবদের। তবে ৫ জনের মধ্যে ৪ জনের সনদ বাতিল করা হয়েছে, স্থগিত করা হয়েছে একজনের সনদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সনদ বাতিলের এই প্রজ্ঞাপন জারি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছে। আমরা খুব সংক্ষিপ্ত সুপারিশ করেছি। প্রথমত ওনাদের নাম নিয়ে যে ওনাদের ইতিপূর্বে যে সাময়িক সনদপত্র দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে, আর ২ হচ্ছে পরিপ্রেক্ষিতে ওনাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য। ফেলানী হত্যার পুনর্বিচারে সাক্ষ্য দিতে আবার ভারতে যাচ্ছেন তার বাবা নুরুল ইসলাম নুরু। তার সাথে যাবেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিঙ্কন, ৪৫ বিজিবির অধিনায়ক মোফাজ্জল হোসেন আকন্দ ও ফেলানীর মামা হানিফ আলী। এবার ন্যায় বিচার পাওয়ার আশা করছেন ফেলানীর বাবা। আমাদের সবকিছু কমপ্লিট করছি, এখন যে আবার পরবর্তী যে চিঠি দিবে সেই চিঠি অনুযায়ী আমরা ভারতে চলে যাব সাক্ষী দেব এবং মেয়ের বিচারে পাওয়ার জন্য। এবার যেন আমাদের বিচার আর এরকম জানি না করে, আমাদের সাথে তামসা না করে এবং দেশবাসীদের সাথে যেন তামসা না করে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় রাত ৮টায় নিউ ইয়র্কে পৌঁছান তিনি। ২৭শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা দেবেন শেখ হাসিনা। সোনিয়া হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুর্শেদ ভাই, গতকালকের খবরগুলোর মধ্যে একটি ছিল যে হরতাল ছিল। আমরা বেশ অনেকদিন পরে ৩ দিন হরতাল পেয়েছি জামাত এবং বিএনপি মিলে, যার মধ্যে গতকালকে বিএনপির হরতালটা ছিল সংবিধানের ষোড়শ সংশোধনের জন্য। আপনি জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন যে হরতাল সফল করার জন্য। তাদের সফল হরতাল যখন চলছিল একই সময় সংবিধান সংশোধন কিন্তু চূড়ান্ত হয়েছে, রাষ্ট্রপতি সই করেছেন, যে কারণে তারা হরতাল দিয়েছিল যেই সংশোধনের প্রতিবাদে। তাহলে আসলে হরতালটা সফল কিভাবে হলো, আপনি কিভাবে, মানে আপনার কি ব্যাখ্যা এটা নিয়ে? এই ধরনের হরতালের সফলতা মূলত হচ্ছে রাজনৈতিক পরিভাষার সফলতা। এটাই দুর্ভাগ্যজনক, আমাদের রাজনৈতিক দলগুলো যখন এইভাবে
হরতাল ডেকে নিজেরা রাস্তায় থাকেন না এবং তাদের নেতা কর্মীরাও কেউ থাকেন না, এটাকে আমার সবসময় মনে হয়েছে এই ধরনটাকে যে একটা রাজনৈতিক ছেলে খেলা। কারণ রাজনীতি করে মানুষকে সাথে নিয়ে যে আন্দোলন করবার প্রবণতা, সেইটা পুরোপুরি অনুপস্থিত এই ধরনের হরতালে। হরতাল আসলে সফল হয় কখন? এই ধারার সফলতাটা, এটা সফলতা নয়, সফল হয় তখন যদি এটা একটা প্রেশার ফোর্স হিসেবে কাজ করে। যে ইস্যু ভিত্তিক হরতালটা করা হলো, সেই ঘটনাটাকে যদি আমি প্রতিহত করতে পারি, থামিয়ে দিতে পারি, কিংবা অন্ততপক্ষে আমার সাথে দেশের মানুষ একাত্তা হয়ে ওই বিষয়টার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে বলা যায় হরতালটা সফল। আমরা দেখেছি অতীতে হরতালগুলোকে যে মানুষ পথে নেমেছে। তো সাম্প্রতিক সময়ে বিগত অনেকগুলো বছর ধরে বিএনপি স্টেটমেন্ট বেসিস সফলতা দাবি করে থাকেন এবং গত দুদিনে এটাকে হরতাল সফলতা কি বলা যাবে? এটা মানুষ ভয় পায় পথে নামতে, বেরিয়ে আসতে, যে যদি বিপদ হয়। বিএনপির নেতাকর্মীদের উনি ধন্যবাদ জানিয়েছেন সফল করার জন্য। নেতাকর্মীদের উপস্থিতি যেটা ছিল সেটা কি আসলে ধন্যবাদ জানানোর মতো আপনার? প্রথম কথা ওই যে বললাম, এটা একটা কালচার রাজনৈতিক, যে ধন্যবাদ দিতে হয়। দেখুন, একই রকম বাক্য বিরোধী বিএনপির নেতারা আগেও বলেছেন, একই প্যারামিটার মিলিয়ে মিলিয়ে বাক্যগুলো বলেছেন। নেতাকর্মী থাকুক না থাকুক বলতে হয় একই রকম। এটা আপনি বলছেন একটা রাজনৈতিক কৌশল বা যাই বলেন। আপা, আরেকটা সংবাদ যেটা ছিল যে দুর্নীতি দমন কমিশন সুপারিশ করেছিল যে 5 জন সচিবের মুক্তিযোদ্ধার ভুয়া সনদ বাতিলে, তার মধ্যে 4 জনের সনদ বাতিল হয়েছে, 1 জনের স্থগিত করেছে। আসলে এতদিন পরে এসে, প্রায় 9 দিন পরে এসে এই সিদ্ধান্তটা হলো, সনদ বাতিলের সিদ্ধান্ত। এটা নিয়ে আপনার ব্যাখ্যা কি? এবং একজনের যে স্থগিত করা হলো, এটাতে আসলে দুদক কিন্তু 5 জনেরই সুপারিশ করেছিল সনদ বাতিলের, কিন্তু একজনের স্থগিত করা হলো। এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে আমি যেটা, এবং তাই শুধু না, এবং তারা নাকি আমাদের প্রধানমন্ত্রীর সহসঙ্গী একজন আছেন, সেটা বিষয়ে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা হলো যে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে কিন্তু তিনি এখনো দোষী না, এটা বলা হয়েছিল, কিন্তু সনদ বাতিল হয়ে গেল। তার মানে কি আমরা ধরে নিতে পারি তিনি দোষী? হ্যাঁ, এখন এটা হলো কথা যে আমরা শুধু সনদ বাতিল হলেই হবে কিনা, অথবা এই ধরনের একটা ঘটনার জন্য তাদের কি ধরনের শাস্তি হবে। এই যে এখন যেটা আমরা শুনলাম যে বললেন যে তাদের পদক্ষেপ নেওয়া হোক, যেটা বলা হয়েছে। অতএব আমরা এখন দেখব যে যেই একজন সচিব পর্যায়ে যেভাবে তারা এই ধরনের একটা মিথ্যা যে বিষয়টা করেছে, সেই বিষয় নিয়ে আমি একটু বলতে চাই যে যেখানে যে বীরাঙ্গনাদের কিছু বীরাঙ্গনা যাদের মুক্তিযোদ্ধা হিসাবে আমি কিন্তু একটা হাইকোর্টে কেসও করেছি, একটা রায় পেয়েছি, এখন পর্যন্ত সেটা নিয়ে কিন্তু ঘোরাঘুরি হচ্ছে। যে বীরাঙ্গনা কিছু মহিলা আছে, অনেকে মরেই গেছে, তাদেরও কিন্তু এখনো মুক্তিযোদ্ধা হিসাবে তারা পায় নাই এখনো। আর এখানে এই ধরনের সচিবরা যেভাবে এই নিয়েছে, এটা আমরা কারণটাও কি 1 বছরের মত সময়ের জন্য চাকরি বাড়ানোর জন্য। অতএব এখানে তাদের কি ধরনের শাস্তি হতে পারে, এবং তাদের এইটা কিন্তু একটা এক্সাম্পল হিসাবে থাকবে। কারণ একটা সচিব পর্যায়ে যে পজিশনে আছে, তাদের জন্য এই ধরনের ধরা, এই যে এখন যে স্থগিত করা মানে সে অপরাধী, এটা প্রমাণিত হয়ে গেল। অতএব তাদের সেই ধরনের শাস্তি আমরা দেখতে চাই। স্থগিত করা মানে কি অপরাধী প্রমাণিত হলো? সেই যে একজনের স্থগিত করা হয়েছে তার বিষয়ে বলা হয়েছে যে তিনি যে 5টি ধাপ মেনে মুক্তিযোদ্ধার সনদ নেওয়ার কথা, তার মধ্যে শেষ 1টি ধাপ মানেননি তিনি, এজন্য তার বিরুদ্ধে আরো এই অভিযোগের বিরুদ্ধে আরো তদন্ত করা হবে, এইজন্য তার সনদ অন্যদের তো বাতিল করা, অন্যদেরটা বাতিল করা মানে তো এটা তারা অপরাধী প্রমাণিত হয়েছে। অতএব সেটাই এইটার শাস্তি, এটা তাদের ডিপার্টমেন্টাল শাস্তি যেটা আছে, এবং তাদের চাকরিচ্যুত ইমিডিয়েট হওয়ার থেকে এছাড়াও আমি তো মনে করি আরো অর্থদণ্ড সহ আরো অনেক কিছু হওয়া উচিত, যেটা ভবিষ্যতে। আমি এখানে একটু কথা বলতে চাই, সেটা হলো যে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট, জাল সার্টিফিকেট, এটা ভয়াবহভাবে একটা অপরাধ বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষিতে। এটা একটা সাধারণ সার্টিফিকেট না যে ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট কিংবা মাস্টার্সের সার্টিফিকেট। আপনি সারা জীবন
অনেক কিছু হতে পারবেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিও হতে পারবেন, মুক্তিযোদ্ধা কিন্তু হতে পারবেন না। যিনি মুক্তিযুদ্ধ করেছেন তিনি শুধু মুক্তিযোদ্ধা হতে পারবেন। এবং সেখানে তারা যে সার্টিফিকেট জাল ভুয়া তৈরি করে যে প্রক্রিয়ায় তাদের প্রমোশনস নিয়েছেন, এটা ফৌজদারি অপরাধ। এবং যেমন আমরা যুদ্ধ অপরাধীদের বিচার দাবি করি, ঠিক মুক্তিযুদ্ধকে কালিমালিপ্ত করবার দায়ভাগের মতনও মনে হয় যারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট জাল তৈরি করবেন। সেই অপরাধটাকে মাথায় রেখে তদন্ত হওয়া উচিত সঠিক, এবং তদন্তে সঠিকভাবে তারা যদি অপরাধী প্রমাণিত হন, দেশের মানুষ হিসাবে আমি মনে করি সর্বোচ্চ সাজা তাদের দেওয়া উচিত, যেন কারো ধৃষ্টতা না হয় মিথ্যাচার করে মুক্তিযোদ্ধা। এখন এটা আসলে আমরা দেখার অপেক্ষা করতে পারি জনপ্রশাসন মন্ত্রণালয় কি ধরনের ব্যবস্থা নিচ্ছে, সরকার কিভাবে পদক্ষেপ নিচ্ছে। মুর্শিদ ভাই, আরেকটা সংবাদ হলো গতকাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন যে ইউ পার্লামেন্ট যাই বলুক না কেন দেশ পরিচালনার বিষয়ে সরকার আসলে তাতে কান দিচ্ছে না, সরকার নিজস্ব ভঙ্গিতে দেশ চালাবে। আপনি জানেন যে গত 18 সেপ্টেম্বর ইউ পার্লামেন্টে একটি রেজলিউশন পাস হয়েছে, সেটাতে বাংলাদেশের কিছু বিষয় নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে, কিছু বিষয়কে তারা স্বাগত জানিয়েছে। আপনার বক্তব্য জানতে চাইব। আমি এভাবে বলতে চাই, প্রথম কথা আমি নাগরিক হিসেবে সেই স্পিরিটটাকে অবশ্যই মেনে নেই যে বাইরের দেশ আমাদেরকে যা কিছু বলবে আর আমরা সেটা মেনে মেনে দেশ পরিচালনা করব, এরকম ভাবনা মেনে নেওয়ার পক্ষপাতে আমি নিজেও না। কিন্তু কিন্তু এই ইউ পার্লামেন্ট সমস্ত কথাটি কি কি বললো, কোন কোন প্যারামিটার্সে, সবটা নিয়ে আসলে টেবিলে রেখে আমাদের দায়িত্বপ্রাপ্ত মানুষদের মন্তব্য করা ভালো। যেরকম কথাটা এরকম যে মূলত র্যাব কেন্দ্রিক কথাটাকে ফোকাস করেছে একদিকে, যে তাদের দায়মুক্তিটা রহিত করা। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে কি, একটা আইন শৃঙ্খলা বাহিনী কোনো প্রতিষ্ঠানের কোনো সদস্য যদি এমন ধরনের সমস্যা তৈরি করেন যার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, কিংবা এই প্রেক্ষিতে যদি জনগণ সেই প্রতিষ্ঠানের প্রতি আস্থাহীনতায় ভুগতে শুরু করে কিছু সদস্যের কারণে, বারবার আমি এটা বলে নিয়েছি আগেই, সেক্ষেত্রে সরকারের নজর দেওয়া উচিত কিভাবে এটাকে কারেকশনস করা যায়, প্রতিষ্ঠানটিকে আরো উজ্জ্বল করা যায় যেন জনগণের কাজে লাগে। এখন বিদেশের কথা একদম শুনবো না ব্যাপারটা এরকম নয়, কিন্তু আমাদের দেশ মানে পররাষ্ট্র নীতির যে জায়গাটাতে, সেখানে আপনি এই সাম্প্রতিক বিশ্বে অন্যদেরকে ছাড়া চলতে পারছেন না। জি মুর্শিদ ভাই, আপনার এই কথাটা আমি বুঝেছি। আরেকটা বিষয় যেটা হলো যে সাইদিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার বিষয়ে পার্লামেন্ট এই সিদ্ধান্তটাকে স্বাগত জানিয়েছে। এই স্বাগত জানানোর বিষয়টাতে জামাতের কি খুশি হওয়ার কোনো কারণ আছে কিনা? কথাটা অন্যভাবে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত যে দেশগুলি, এরা মূলত একেবারেই মৃত্যুদণ্ডের বিপক্ষে। সুতরাং মৃত্যুদণ্ড রহিত হয়েছে, এজন্য তারা সাধুবাদ জানাচ্ছে। কিন্তু পাশাপাশি এই রেজুলেশন শুধু নয়, ইউ পার্লামেন্ট এই 14 সালের জানুয়ারির শুরুতেও আরো একটা রেজুলেশন পাস করেছে। দুটার মধ্যে একটা জায়গা এখনো একই রকম রয়েছে, জামাত ইসলামকে তারা সন্ত্রাসী একটি দল হিসেবে চিহ্নিত করেছে। এটা হলো 18 সেপ্টেম্বরের যে রেজলিউশনটা, তাতে বলা হয়েছে যে রাডিক্যাল গ্রুপ হিসেবে তাদেরকে চিহ্নিত করা হয়েছে, এবং বলেছে যে বিএনপি অ্যাফিলিয়েটেড জামাত ইসলামী পার্টি। আসলে এটা নিয়ে তাদের নিশ্চয়ই আরো ব্যাখ্যা আছে, যেটা একই রকম কথা কিন্তু 15 জানুয়ারিতে বলেছে যে বিএনপি ছত্রছাড়া এই জামাত ইসলামী একটা রাডিক্যাল গ্রুপ, অর্থাৎ মৌলবাদের বিকাশকারী একটি রাজনৈতিক দল, যাদের সংস্পর্শ পরিত্যাগ করতে তার উপদেশ দিয়েছিল বিএনপিকে। সেটা নিয়ে বিষয়টা নিয়ে আরো আলোচনা করব, একটা বিরতি নিয়ে এসে এই বিষয়ে আপনার সাথে কথা বলবো। একটা বিরতি নিচ্ছি বাংলাদেশ এখনে, ফিরছি একটু পরে।